সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আবৃত্তি শিল্পী মুসা আকন্দ। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। মনে হয় দর্শকরা বুঝতেই পারছেন আপনার ভয়েস শুনে যে আপনি আবৃত্তি শিল্পী হিসেবে অভিষেক ঘটিয়েছেন এবং আপনার ভয়েসের যে ভিন্নতা সেটি নিয়ে আপনি কাজ করেছেন এবং সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। আপনার কাজের বিশেষত্বটা আসলে কি? আসলে অন্যরা যেভাবে করছে আমি একটু আলাদাভাবে চাই করতে, এতটুকুই মনে হয় আমার। আচ্ছা, সবাই আপনার ভয়েস বা আবৃত্তি এত পছন্দ করেন কেন? জানি না আমি তারা কেন পছন্দ করেন। ভয়েস আর্টিস্ট হিসেবে কিংবা আবৃত্তি শিল্পী হিসেবে যে কাজ করার যে প্রবণতা বা এই যে ভয়েস, আপনার ভয়েসে যে ব্যাপারটা আছে, এটা আপনি কবে বুঝতে পেরেছেন এবং কবে থেকে শুরু করেছেন? ছোটবেলা থেকেই আমার শুভাকাঙ্ক্ষীরা বলতেন যে তোমার ভয়েস ভালো, তুমি চাইলে উপস্থাপনা করতে পারো বা আবৃত্তি করতে পারো। তো ছোটবেলায় আমার একটা সমস্যা ছিল, আমি তোতলা ছিলাম, ঠিকমতো কথা বলতে পারতাম না। তো এতে করে অনেক মানে ধাক্কার শিকার হয়েছে আর কি বলতে পারেন। হ্যাঁ, বুলিং এর শিকার হয়েছি। তো সেই রাগ জেদ থেকেই মূলত আমার ভয়েস নিয়ে কাজ করবার ইচ্ছা। এই তো কাজ করছি। আচ্ছা, এরপর আবৃত্তি শিল্পী হিসেবে অভিষেক ঘটে আপনার কবে থেকে? 2020 সাল থেকে আমি আবৃত্তিকে একদম পেশা হিসেবে নেই। ক্লাস 7 থেকে আবৃত্তি করা হতো, কিন্তু 2020 সালে এসে আবৃত্তি আমার নেশা, পেশা, ভালো লাগা, ভালোবাসা হয়ে যায়। এবং বলতে পারেন যে আবৃত্তি আমি খাই, গায়ে মাখি এবং আবৃত্তি নিয়েই আমি পথ চলছি সবসময়। আচ্ছা, আমরা আরো আলোচনা করব, কিন্তু তার আগে আপনার কণ্ঠে একটা আবৃত্তি শুনতে চাই। আচ্ছা, ধন্যবাদ। শরৎ নিয়ে লেখা একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি। শরৎ স্বপ্ন আঁখি, কবি নাজনীন নাহার। পাখির ঠোঁটে টুকরো বরফ ডুবছে, ভাসছে জলে। জলটা কোথায়? ওই তো আকাশ মেঘের নোলক পড়ে, পাখির ডানায় নীলের প্লাবন, সাগরে জলের ঢেউ। ঢেউ কোথা পাও? ওই তো ওটা পাখির স্বপ্ন ফেউ। পাখি আমার একলা মনে বিভাগী হয় রোজ। একলা কোথায়? সঙ্গে দেখো উড়ছে মেঘের ঢেউ। পাখির মতোই উড়তে গিয়ে আকাশ ছোঁয়া দেয়। আকাশ কোথায়? উড়ে যে পাখি সীমানাটা পায়। আকাশ কি আর সীমায় বাঁধা? তোমার আমার নাই। সীমাহীন ওই অসীম আকাশ, মেঘে ঢাকে দুঃখ ক্ষত। পাখির স্বপ্নে শরৎবিন্দু পূর্ণ প্রণয়ে আসে। মেঘের বুকে যখন তখন জলের সিন্ধু আসে। পাখির পালক কাশের খোলস ছড়িয়ে বনের মাঝে। বন কোথা পাও? দেখো ওই যে মেঘের নৌকা দুলছে সকাল সাজে। আকাশ বুকে চুপটি করে সুখ খুঁটে খায় পাখি। পাখি কোথায়? ওই তো উড়ছে তোমার স্বপ্ন আঁখি। বাহ, চমৎকার, ধন্যবাদ আপনাকে। কোন কোন বিষয়গুলো বিবেচনা করে আপনি ভয়েস দিয়ে থাকেন? স্ক্রিপ্ট আমার পছন্দ হলে আমি ভয়েস দিই এবং আমি আবৃত্তি করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালো লাগে আমার। আর মানে এমন হয় যে শুধু অর্থের জন্যই যে আমি কাজ করছি এমনটা নয়, নিজের ভালো লাগা থেকেই মূলত এই কাজটা করে। আমি চাই যে আমি যে কাজটি করব সেই কাজটি যেন সবাই ভালোভাবে নেয়। ডাবিং করেছেন কোন কোন ক্ষেত্রে? সিরিজে ভয়েস দিয়েছি, দ্য ফাইনাল লিগ্যাসিতে আমার ভয়েস আছে, কাজ করেছি। এছাড়া ডকুমেন্টারি ওভিসিতেও আমি কাজ করেছি। আচ্ছা, এছাড়া আর কোন কোন মাধ্যমে ভোকাল দেওয়ার ইচ্ছে আছে? ছোটবেলায় খুবই ইচ্ছে ছিল বেতারে কাজ করবার। তো বেতারে কাজ করতে এতটাই আগ্রহ ছিল আমার যে সারাদিন বলতে পারেন কানের মধ্যে ইয়ারফোন নিয়ে বা রেডিও চালিয়ে আমি শুনতাম বেতার। রাজশাহী বেতার আমার শোনা হতো। কিন্তু 2017 সালে আমি সাংবাদিকদের সাথে যুক্ত হওয়ার পরে সেই ইচ্ছেটা মরে যায়। আবারও 2021 সালে ইচ্ছে হলেও আর বেতারে কাজ করবার সুযোগ আমার হয়নি। আচ্ছা, কেন? সেখানে আসলে পক্ষপাতিত্বের একটা বিষয় থাকে, আপনি নিশ্চয়ই জানবেন এই বিষয়গুলিতে, যে আমরা আসলে কাউকে সুনামও করতে পারি না, কারো ভালোটাও আমরা গ্রহণ করতে পারি না। এইখান থেকে আসলে অনেক শিল্পী ঝরে যায়। তো আমার ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে, আমি ওইটাকে আসলে মানে খারাপভাবে নেইনি, ভালোভাবে নিয়েছিলাম। আশা করছি যে ভবিষ্যতে কাজ করব। আবৃত্তি শিল্পী হিসেবে যারা, আপনি বলছিলেন আপনি অর্থের জন্য যে সবসময় করেন তা নয়, কিন্তু আর্থিকভাবে কি সচ্ছল হওয়া সম্ভব কিনা বা পরিবার চালানো যায় কিনা? আসলে আর্থিকভাবে ভয়েস ওভার করে চলা সম্ভব, তবে আসলে আমি তো আবৃত্তিকার,
আবৃত্তি যেহেতু বেশি করি আমি, তো আবৃত্তি দিয়ে আসলে সংসার চালানোর জন্য অনেক স্ট্রাগল করতে হবে এবং সেই সাথে নিজের একটা জায়গা দাঁড় করাতে হবে। শ্রোতা, রাইটার, তাদের দৃষ্টি আকর্ষণ করাটা খুব কষ্টকর বিষয়। তো যদি এটা করতে পারা যায় তাহলে একটা সংসার চলে যাবে অনায়াসে। আপনার কণ্ঠে আরেকটি আবৃত্তি শুনতে চাই, কোনটা শোনাবেন? ধন্যবাদ। এবারে আবৃত্তি করছি ভালো থেকো শিরোনামের একটি কবিতা, মুকাদ্দেম বাবু ভাইয়ের লেখা কবিতা। আজ ৪৫ বছর পর শহীদের চিঠি পেয়ে আমি তো অবাক। পাছে বুঝতে কষ্ট হয় তাই নিজেই লিখেছে সব কথা আপন করে। আমি তোমার নলিনী মাধব, ছিলাম তোমাদের পড়শি সমসপুরে। এবার তো বোঝার কথা, ওই যে তালপুকুর পাড়ে দাঁড় করে আমাকে হত্যা করা হয়েছিল, যেমন হত্যা করা হয়েছিল জব্বার, মৃণাল, অলি ও সবুরকে। আমি না হয় হিরো ছিলাম, ওদের মারলো কেন হে? আচ্ছা, হিঁদুরা কি মানুষ নয়? আমারও তো হাত আছে, পা আছে, আছে চক্ষু যুগল মন, যে মন দিয়ে ভালোবেসেছিল নন্দিনী আমায়। আচ্ছা, ও কি বেঁচে আছে এখনো, নাকি শিকার হয়েছে বুভুক্ষু হায়নার লালসায়? কপোতাক্ষ নদ কি এখনো জলে ভরে? তোমরা তাতে কি এখনো সাঁতার করো? খুব জানতে ইচ্ছে করে। আমি জানি এসব আর হয় না, তোমাদের চারপাশে ঘিরে আছে কাঁটাতারের, এখন হায়নারা ওত পেতে আছে এ ঘর ও ঘরে। জানি তোমরা মুক্তি পাবে না, আত্মীয়তার বন্ধন আছে তোমাদের সাথে, কিন্তু আসল আত্মীয়তা করার অপেক্ষায় আছি আমরা। কবে তোমরা আসবে আমাদের ঘরে? নলিনী মাধবরা প্রহর গুনছে, ভালো থেকো। বাহ, চমৎকার, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি একটা সময় কথা বলতে আপনার প্রবলেম হতো, আপনি তোতলাতেন। এই যে রিকভারি করাটা, বা যারা এখন হয়তো বা একটু সুন্দরভাবে কথা বলতে পারেন না, বা যাদের ভয়েসের প্রবলেম রয়েছে, তারা কিভাবে রিকভারি করতে পারেন? নিজের ইচ্ছেটা আগে থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। হবে না হবে না হবে না, কিন্তু হবে। আর রিডিং পড়তে হবে, অনেক শব্দ নিয়ে ঘাটাঘাটি করতে হবে। আর যদি কেউ সারগাম চর্চা করে তাহলে এটা জড়তাটা চলে যায়, দূর হয়ে যায়। আর আরেকটি বিষয় থাকে যে ব্যক্তি বিশেষ এমন কোনো মানুষের সামনে গেলে আমি আপনি আমরা সকলেই কথা আটকে যায় বা বলতে একটু ইতস্তবোধ হয়, সেটাও অনেকে তোতলা হিসেবে নেয় বা বিনয়টাকেও মানুষ খারাপভাবে নেয়। আসলে এটাকে কাটায় উঠতে হবে, মানে পড়তে হবে, মূলত চর্চা করতে হবে, তবেই এটা চলে যাবে। যতই তোতলানো হোক না কেন সেটা থাকবে না, আমার মনে হয় আর কি। আচ্ছা, আপনার ভয়েস তো আপনি এটা রিফর্ম করেছেন, প্লাস এটা বলা যেতে পারে গড গিফটেডও, কিন্তু অনেকের থাকে যেটা হয়তো বা তারা চর্চার মাধ্যমে করতে চান, বা গলাকে ভালো রাখার জন্য কি কি উপায় ব্যবহার করা যেতে পারে? আসলে আমি কখনো রেওয়াজ করিনি, আমি কণ্ঠের জন্য কোনো কিছুই করিনি। আসলে এ বিষয়ে কণ্ঠ মানে কি করলে ভালো হবে, যেমন আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আপনার মতো গম্ভীর কণ্ঠ করতে চাই, কি করে করব। আসলে এর সদুত্তর আমার জানা নেই, হয়তো সৃষ্টিকর্তার কোনো একটা ইশারা আছে। বা আরেকটি বিষয় থাকে যে অনেক ক্ষেত্রে এমন হয় যে অনেকেরই আমার কাছে মনে হয় সকল মানুষেরই কণ্ঠ ভালো, কেউ কাজে লাগাচ্ছে কেউ লাগাচ্ছে না। হয়তো আমি কাজে লাগিয়েছি তাই আমারটা শুনতে একটু ব্যতিক্রম মনে হচ্ছে। অবসর সময় কি করা হয়? অবসর সময় নিজের আবৃত্তি শুনি। আচ্ছা, আর আপনার এতদিনের জার্নিতে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কে জুগিয়েছেন? আমার আজকে অনুপ্রেরণার পেছনে আমার পরিবার আছেন এবং সেই সাথে একজন মানুষ, কবি নাজনীন নাহার। 2020 সালে তার লেখা নোনাধরা এপিটাফ কবিতার মাধ্যমে আমার আবৃত্তিকার পরিচয়টা চলে আসে। যদি ভয়েস আর্টিস্ট হিসেবে অভিষেক না ঘটতো, তাহলে অন্য কোন প্রফেশন আপনি চুজ করতেন? সাংবাদিকতা। আচ্ছা, কি ভালো লাগে সাংবাদিকতার? সাংবাদিকতায় ঘুরতে পারি, চলতে পারি, ইচ্ছে মতো চলা যায়, যদিও একটা গণ্ডির মধ্যে থাকতে হয়, তারপরেও স্বাধীনতা আছে। আচ্ছা, আপনার লেখা কোনো কিছু আছে কিনা? আমার লেখা কবিতা আছে, কিন্তু আমি খুব একটা বলি না, মানে আবৃত্তি করতেই বেশি ভালো লাগে, এই জন্য ওইটা গোপনই থাক। তবে 3টা যৌথ কাব্যগ্রন্থে আমার লেখা আছে, এটা অনেকেই জানে না, আজকে হয়তো বা
জানলো। আচ্ছা, পরবর্তীতে বইমেলায় কোনো বই প্রকাশের সম্ভাবনা রয়েছে কিনা এককভাবে? এটা হতে পারে 10 বছর পরে বা 5 বছর পরে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। সুন্দর কিছু আবৃত্তি শুনলাম। আপনার ভয়েসও বেশ দারুণ। ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।